আমি সিনথিয়া। আজ আমার কলেজের প্রথম দিন। ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু আমার আব্বু একটু অন্য মাইন্ডের। উনি বলতেন মেয়েদের অত পড়াশোনা করতে হয় না, কিন্তু আমার আম্মুর জোরাজোরিতে এসএসসি দেওয়ার পর আমাকে নতুন একটা কলেজে ভর্তি করে দিলেন। আর আজ আমার কলেজের প্রথম দিন। কলেজে গিয়ে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হলাম, ক্যান্টিনে ঘুরলাম, পুরো কলেজ ঘুরে দেখলাম। সব মিলিয়ে দিনটা আজ অনেক ভালো কাটলো। এরপর 3টার দিকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি বাড়িটা অনেক গোছানো। কিছুক্ষণ পর আম্মু আমাকে একটা শাড়ি দিয়ে বলল, জামা এটা পরে আয়। আমি বললাম, কেন আম্মু, আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি? আম্মু বলল, আগে পরে আয়, তারপর বলছি। তো আম্মুর কথা মতো আমিও গিয়ে শাড়িটা পরে নিলাম আর হালকা একটু সেজে নিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম কারা যেন এসেছে। এরপর আম্মু আমার হাতে একটা চায়ের ট্রে ধরিয়ে দিয়ে বলল, জামা ওদেরকে চাটা দিয়ে আয়। আমি আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, আম্মু আমি এখন বিয়ে করব না। এটা শুনে আম্মু একটু মুচকি হেসে বললেন, তোর যদি পছন্দ না হয় তাহলে আমরা তোকে জোর করব না। এটা শুনে আমি তাদের সামনে গেলাম, সবাইকে একে একে চা দিলাম। ছেলের বাবা, ছেলের মা, ছেলে এবং ছেলের বোন, ওরা 4জন এসেছে আমাকে দেখতে। এরপর ওনারা আমাকে কিছু প্রশ্ন করলেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দিলাম। এরপর ছেলের মা ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, মেয়ে তোর পছন্দ হয়েছে? আমাদের তো খুব পছন্দ হয়েছে। এরপর ছেলে বলল, তোমরা যা বলবে তাই হবে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে আমাকে ওনার অনেক পছন্দ হয়েছে। এরপর ছেলের মা আমাকে বললেন, মা আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? আমি কিছু বললাম না, শুধু একটা মুচকি হাসি দিলাম। এতে করে সবাই বুঝলো যে আমারও ছেলেকে অনেক পছন্দ হয়েছে। আর ওনাকে পছন্দ না হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ উনি দেখতে যেমন সুন্দর তেমনই লম্বা চওড়া আর সরকারি চাকরি করে। এরকম ছেলেকে পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। এসব জিজ্ঞেস করার পর ছেলের মা আমাকে বলল, যাও মা, এবার তুমি ভেতরে যাও। এর মাঝে তাদের মধ্যে কি সব কথা হয়েছে তা আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওনারা চলে গেছেন। রাতে আমি বিছানায় শুয়ে আছি। এরই মধ্যে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আমি প্রথমে একটু অবাক হলাম, মনে মনে ভাবলাম এটা কে হতে পারে। এরপর কলটা ধরে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? উনি বলল, ওই যে আজকে তোমাকে দেখতে এসেছিলাম না, ওই ছেলেটাই আমি। এটা শুনে আমি একটু শকড হলাম। বললাম, আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? উনি বলল, তোমার আম্মুর কাছ থেকে নিয়েছি। এরপর উনি আমার নাম জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার নাম সিনথিয়া। আমিও ওনার নাম জিজ্ঞেস করলাম। উনি বললেন, ওনার নাম তুষার। এরপর কিছুক্ষণ ওনার সাথে কথা বললাম। কথা শুনে মনে হলো উনি অনেক ফ্রি মাইন্ডের আর খুবই ভালো মনের একটা মানুষ। পরের দিন আমি কলেজে গিয়ে আমার হবু স্বামীর ছবি আমার নতুন বান্ধবীদেরকে দেখালাম। আমার হবু স্বামীর ছবি দেখে আমার এক বান্ধবী বলল, এই ছেলে এত হ্যান্ডসাম, আমার তো মনে হয় ও সরকারি চাকরি করে না, কারণ সরকারি চাকরি যারা করে তারা এতটা হ্যান্ডসাম হয় না, তারা বুড়ো আর টাকলা হয়। আমি বললাম, তোর কি যে বলিস? আমার আব্বু আম্মু খোঁজ নিয়েছে, ও আসলে সরকারি চাকরি করে। এরপর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসছিল। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু 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 বিয়ের একদিন আগে হঠাৎ আমার পিরিয়ডস হয়ে যায়। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমি আমার হাতের কাছে কয়েকটা প্যাড রেখে দিই, কারণ ওই বাড়িতে গিয়ে আমি কাউকে কিছু বলতেও পারবো না, কারণ ওখানে আমি কাউকে চিনি না। পরের দিন যথারীতি অনেক ধুমধাম করেই আমাদের বিয়ে হয়ে গেল। পিরিয়ডস অবস্থায় একা একা বাসর ঘরে বসে আছি আর ভাবছি, আচ্ছা উনি কি আমার এই পরিস্থিতিটা বুঝতে পারবে, নাকি ওনার পুরুষত্বের জানান দিতে আমার সাথে কিছু করার চেষ্টা করবে? উনি কি এতটা পাষাণ হতে পারবে? উনি কি আমার কষ্টটা বুঝবে না? না না, আমি আর কিছু ভাবতে পারছি না। এরই মাঝে দরজা খুলে উনি প্রবেশ করলেন। ওনার হাতে ছিল একটা ব্যাগ। তা যাই হোক, আমি বিছানা থেকে উঠে ওনার পায়ে ধরে সালাম করলাম। এরপর টেবিলে রাখা এক গ্লাস দুধ ওনাকে খেতে দিলাম। দুধটা খেয়ে উনি হাতের ব্যাগটা আমার কাছে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এতে কি আছে? খুলেই দেখো কি আছে। ব্যাগটা খুলতেই আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ ব্যাগটাতে একটা কেক আর একটা প্যাড রাখা ছিল। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এরপর উনি বললেন, থাক, এখন কিছু বলতে হবে না, আগে চেঞ্জ করে এসো। এরপর আমি ওয়াশরুমে গিয়ে শরীরের ভারী গহনা আর শাড়ি খুলে একটা 3 পিস পরে আসলাম। এসে দেখি উনি কেকটা সুন্দর করে সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমি আসতেই উনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আমি আবারও অবাক হলাম। এরপর জিজ্ঞেস করলাম, আজকে আমার জন্মদিন, সেটা আমারই মনে নেই, আর আপনি এটা কিভাবে জানলেন? উনি বললেন, আজকে বিয়ে পড়ানোর সময় আমি দেখে নিয়েছিলাম যে আজকে তোমার জন্মদিন,
আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আমার যে প্যাট লাগবে সেটা আপনি জানলেন কি করে? বিয়ে পড়ানোর সময় লক্ষ্য করেছিলাম তুমি পেটে হাত দিয়ে গোঙাচ্ছ, এতে করেই আমি বুঝে গিয়েছিলাম। এরপর আমরা দুজন একসাথে কেক কাটলাম, একে অপরকে খাইয়ে দিলাম। তখন উনি একটু মজার ছলেই বললেন, ইস, আজকে রাতের জন্য কত কি প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি সব ভেস্তে দিলে। এটা শুনে আমরা দুজনেই হাসতে লাগলাম। এরপর উনি আমাকে বলতে লাগলেন, শোনো, তোমার সাথে কিছু কথা আছে। আমার মা একটু সহজ সরল প্রকৃতির, কিন্তু উনি আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলা থেকেই উনি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তাই আমি চাই তুমি আমার মা বাবাকে নিজের মা বাবার মতো করে দেখবে, আমার বোনকে নিজের বোনের মতো করে দেখবে। ওদেরকে তুমি কখনোই কষ্ট দিও না। আজকের এই রাতে তোমার কাছে আমার এইটুকুই চাওয়া। আমি বললাম, তা আপনাকে বলে দিতে হবে না, আমি জানি এখন ওনারাই আমার বাবা মা আর তিথিই আমার বোন। আচ্ছা, তাহলে আমি কে? আপনি? আপনি আবার কে? আপনি কেউ না। কি? আমি কেউ না? তাহলে যাও, আমার সাথে আর কথা বলতে আসবে না। আরে আরে, আমি তো একটু মজা করে বলেছি। আপনিই তো আমার সব, আমার জীবন সঙ্গী, আমার পথ চলার সাথী, আমার হৃদয়ের স্পন্দন। এটা শুনে উনি বেশ খুশি হলেন আর আলতো করে আমার কপালে একটা চুমু দিলেন আর বললেন, আমাকে এখন থেকে তুমি করে বলবে। আপনি বলা আমার পছন্দ না। আমি বললাম, তুমি করে বলতে আমার কেমন যেন লাগে। কেমন লাগার কি আছে? আমি তো তোমার স্বামী, অন্য কেউ তো না। ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। এরপর আমরা দুজন অনেকক্ষণ গল্প করলাম আর দেখতে দেখতেই ভোর 4টা বেজে গেল। উনি আমাকে বললেন, এবার ঘুমিয়ে পড়ো, নয়তো শরীর খারাপ করবে। আমিও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না, শুধু এপিট ওপিট করছিলাম। এরপর উনি বললেন, কি হয়েছে তোমার? ঘুম আসছে না? বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। চিন্তা করো না, কালকেই আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসব। কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। এরপর উনি আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন, এবার তুমি ঘুমো। কিছুক্ষণ পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফোনটা হাতে নিতেই দেখি 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে গোসল করে নিলাম। গোসল শেষে ঘরে এসে দেখি তুষার এখনো ঘুমাচ্ছে। এটা দেখে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। তখন আমি ওর কাছে গিয়ে আমার ভেজা চুলগুলো ওর গালে ছুঁয়ে দিতে লাগলাম। ভেজা চুলের পরশ পেতেই ও চোখ মেলে তাকালো। চোখের সামনে আমাকে দেখে একটা হ্যাচকা টান দিয়ে আমাকে ওর বুকের উপর ফেলে দিল। এতে যেন আমি একদম লজ্জায় মরে যাচ্ছিলাম। এই, কি করছো এসব? ছাড়ো আমাকে, রান্না করতে যেতে হবে। আজ আর তোমাকে ছাড়ছি না। রাতে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আর কোনো ছাড়াছাড়ি নেই। কেন মশাই, ভুলে গেছেন নাকি? না না, ভুলিনি। আর তো মাত্র 5-6টা দিন, এরপর দেখবো তোমাকে আমার কাছ থেকে কে বাঁচায়। হয়েছে হয়েছে, এবার ছাড়ুন আমাকে, রান্নাঘরে যেতে হবে। আমি যতই ওর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, ততই ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। কোনো মতে ওর থেকে নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম। গিয়ে দেখলাম মা সবার জন্য নাস্তা তৈরি করছে। আমাকে দেখেই উনি বললেন, ও মা, এত সকাল সকাল তুমি এখানে কি করছো বৌমা? কেন মা, সবার জন্য নাস্তা তৈরি করতে এসেছি। শোনো মেয়ের কথা, আমি কি মরে গেছি যে তোমার সবার জন্য নাস্তা তৈরি করতে হবে? যাও, নিজের ঘরে যাও। না মা, এখন আমি এসে গেছি, আপনাকে আর কোনো কাজ করতে দেব না। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। না মা, আমি তৈরি করে নিচ্ছি, তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। কিন্তু তবুও আমি শুনলাম না। কোনো মতে আমার শাশুড়িকে ঘরে পাঠিয়ে সবার জন্য নাস্তা তৈরি করলাম। কিছুক্ষণ পর সবাইকে একসাথে খেতে দিলাম। আমার তৈরি নাস্তা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো, বিশেষ করে আমার শ্বশুর। খাওয়া শেষ করে তুষার অফিসে চলে গেল আর তিথি কলেজে। দেখতে দেখতে এভাবেই 1 মাস কেটে গেল। তুষার আমাকে অনেক ভালোবাসতো। প্রত্যেক সপ্তাহে আমরা ঘুরতে যেতাম। আমার শ্বশুর শাশুড়িও আমাকে নিজের মেয়ের মতো দেখতো। আর তিথির কথা তো না বললেই নয়। ও আর আমি একদম বান্ধবীর মতোই থাকতাম। ও ওর লাইফের সবকিছু আমার সাথে শেয়ার করতো। এভাবে আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন আমার সাজানো সংসারে একটা কালো ছায়ার আবির্ভাব ঘটে। একদিন দুপুরে আমি আর তিথি আমার ঘরে বসে টিভি দেখছিলাম। তখন একটা মহিলা চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়িতে এসে উনি মাকে বলতে লাগলেন, আমি তোর কি এমন ক্ষতি করেছি আপা, বল আমায়। আমার মেয়েকে তো তোর ঘরের বউ করে আনলেই না, তার উপর 1 মাসের উপরে হয়ে গেছে তোর ছেলেকে বিয়ে করিয়েছিস, আর এটা আমাকে একবারের জন্য জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর এতটাই পর? বল আপা বল। এসব শুনে আমি তিথিকে জিজ্ঞেস করলাম, তিথি, এই মহিলাটা কে আর উনি এসব কি বলছেন? আরে আর বলো না ভাবি, উনি আমার খালামণি। 1 নম্বরের লোভী একটা মহিলা। আমার ভাইয়াকে উনি আগে একদমই পছন্দ করতেন না, কিন্তু যখনই ভাইয়া একটা ভালো চাকরি পেয়ে গেল, তখন থেকেই শুরু হয়ে গেল ওনার আদিক্ষেতা। কয়েকদিন পরপরই উনি ভাইয়ার
জন্য এটা ওটা পাঠাতেন। এসব করে উনি শান্তি পেতেন না। প্রত্যেক মাসে ভাইয়াকে দাওয়াত করে নিয়ে গিয়ে খাওয়াতেন। ভাইয়া অবশ্য যেতে চাইতো না, কিন্তু খালামণি নিজে এসে নিয়ে যেতেন। তাই আর ভাইয়াও না করতে পারতো না। জানো ভাবি, ভাইয়ার চাকরির খবর ওনাকে দেওয়ার সাথে সাথেই উনি বলতে লাগলেন, যাক আমার সাথীর জন্য তাহলে আর পাত্র দেখতে হবে না, পাত্র আমাদের ঘরেই আছে। এরপর উনি আমার আব্বু আম্মুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। আমার আব্বু আম্মু তখন সরাসরি না করেনি, কিন্তু কিছু বলে উনি, কারণ মুখের উপর না করে দেওয়াটা ভালো দেখায় না। ওনার মেয়েকে আমাদের ঘরের বউ করে আনতে আমাদের কোনো আপত্তি ছিল না, যদি ওর চরিত্রটা একটু ভালো হতো। যেমন মা তেমন মেয়ে, মা যেমন লোভী, মেয়েও তেমন ক্যারেক্টারলেস। সাথী আপুর সাথে আমি আগে ফেসবুকে অ্যাড ছিলাম, কিন্তু এখন ওকে আনফ্রেন্ড করে দিয়েছি, কারণ ওর নিত্য নতুন বয়ফ্রেন্ডের ছবি দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন নতুন নতুন জায়গায় ঘুরতে যাই। শুধু নতুন নতুন জায়গা বললে ভুল হবে, নতুন নতুন জায়গা, নতুন নতুন বয়ফ্রেন্ড। ম্যাসে থেকে ভার্সিটিতে পড়াশোনা করে, তাই ওখানে ওকে শাসন করার মতো কেউ নেই। এরকম একটা মেয়েকে কিভাবে আমার ভাইয়ের বউ করে আনতে পারি তুমিই বলো। আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার ভাইয়া কিংবা তোমরা কেউ তো আমাকে এই ঘটনাটা আগে বলনি। আরে বিয়েটা তো উনি চেয়েছে, আমরা তো চাইনি, তাই আমরা এটা এতটা সিরিয়াসলি নিইনি। এই জন্যই তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। এরই মাঝে মা আমাকে ডেকে নিয়ে ওনাকে দেখিয়ে বলল, এটা তোমার খালা শাশুড়ি, যাও সালাম করো। আমিও মায়ের কথা মতো ওনাকে সালাম করতে গেলাম, কিন্তু যখনই আমি ওনার পায়ে হাত দিতে যাব তখনই উনি ওনার পা সরিয়ে নিলেন আর বললেন, থাক থাক, এত আদিক্ষেতার দরকার নেই। এরপর উনি আমার সামনেই বলতে লাগলেন, এই মেয়ের থেকে তো আমার মেয়ে হাজার গুণ সুন্দরী, তুই এর মধ্যে কি এমন দেখলি যে এই মেয়েটাকে ঘরে তুলে আনলি? আর শুনলাম পরিবারের পরিস্থিতিও নাকি খুব একটা ভালো না। ছি আপা, তোর রুচি এতটা খারাপ, আগে জানা ছিল না। এরপর মা বলতে লাগলেন, সে যাই হোক, ওর অন্তত 10-12টা ছেলে ফ্রেন্ড নেই, ও অন্তত প্রত্যেকদিন নতুন নতুন ছেলেদের সাথে ঘুরতে যায় না, ও অন্তত ভার্সিটিতে পড়াশোনা করে বেপরোয়ার মতো চলাফেরা করে না, ও খুবই নম্র ভদ্র আর মার্জিত একটা মেয়ে। এটা শুনে আমার খালা শাশুড়ির মুখটা নিমিষেই মলিন হয়ে গেল, আর আমি মনে মনে ভাবতে লাগলাম কথাগুলো মা ওনার মেয়েকে উদ্দেশ্য করেই বলেছে। রাতে যখন তুষার বাসায় আসে তখন আমি ওকে জিজ্ঞেস করি, বিয়ের আগে যে এত কিছু হয়ে গেছে, কই কখনো তো আমাকে কিছু বললে না? এত কিছু হয়ে গেছে মানে কোথায় কি হলো? আমি তো নিজেই জানি না, তোমাকে কি বলবো? নাটক করছো আমার সাথে? তুমি কিছু জানো না? তোমার খালাতো বোনের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, সেটাও জানো না? ও, তুমি ওই লোভী মহিলাটার ক্যারেক্টারলেস মেয়েটার কথা বলছো? ওর মতো মেয়েকে আমি কেন, পৃথিবীর কোনো ছেলেই বিয়ে করতে চাইবে না। তুমি জানো না সিনথিয়া, ওর চরিত্র ঠিক কতটা খারাপ। থাক, আর বলতে হবে না, তিথি আমাকে সবকিছু বলেছে। ও বলে দিয়েছে, তাহলে তো হলোই মানে? বিয়ের আগে যে এত কিছু হয়ে গেছে সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আরে তুমি শুধুই রাগ করছো, এটা তো ওরা চাইতো, আমরা তো চাইতাম না। থাক, আর বলতে এসো না, আমার বোঝা হয়ে গেছে। রাগ করছো কেন লক্ষ্মীটি? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, আমার বলা উচিত ছিল। এই যে দেখো, কানে ধরেছি, এবার মাফ করে দাও। না, তোমার কোনো মাফ নেই। আজকে তুমি বিছানায় ঘুমাতে পারবে না, যাও সোফায় যাও। বললেই হলো, আমার বউ রেখে আমি সোফায় ঘুমাবো? আজকে তোমাকে আমি আমার সাথে ঘুমাতে দেবো না। আচ্ছা তুমি আটকাতে পারবে? তাহলে দেখা যাক কিভাবে আটকাও। এটা বলেই ও আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেক চেষ্টা করলাম ওর কাছ থেকে ছোটার, কিন্তু ওর শক্তির কাছে আমার শক্তি কিছুই না। এরপর যা হওয়ার তাই। রাত পেরিয়ে সকাল হলো, সবার জন্য নাস্তা তৈরি করলাম। প্রতিদিনের মতো তুষারকে টিফিন রেডি করে দিলাম। এরপর ও অফিসে চলে গেল। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটলো, কিন্তু সমস্যাটা তৈরি হলো 2 সপ্তাহ পর। একদিন দুপুরে আমার সেই খালা শাশুড়ি আবারও আমাদের বাড়িতে হাজির। এবার সে একা আসেনি, তার মেয়েকেও সাথে করে নিয়ে এসেছে। ভেবেছিলাম হয়তো বেড়াতে এসেছে, কিছুদিন পর চলে যাবে, কিন্তু তার হলো কই। রাতে মাকে উনি বলতে লাগলেন, ম্যাসে থেকে সাথীর পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, ম্যাসের আজে বাজে খাবার খেয়ে ওর শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অথচ সে বিগত কয়েক বছর থেকেই ম্যাসে থেকে পড়াশোনা করে। কই তখন তো তার কোনো প্রবলেম হলো না, কিন্তু প্রবলেমটা তৈরি হলো তখন যখন তুষার আমাকে বিয়ে করে বাড়িতে আনলো। তা যাই হোক, উনি আরো বলতে লাগলেন, আপা সাথীর ভার্সিটি তো তোদের বাড়ি থেকে কিছুটা দূরেই, মাত্র 10 টাকা ভাড়া, তাই আমি চাইছিলাম ও তোদের বাড়িতে থেকেই পড়াশোনা করুক। তুই যদি চাস তাহলে আমি ওর জন্য প্রত্যেক মাসে তোকে বাড়ি ভাড়া দেবো, কিন্তু এতেও যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে থাক, আমার মেয়েকে আর তোদের এখানে রাখতে হবে না। এটা শুনে মা বলল, ছি ছি, এসব কি বলছিস? তোর মেয়ে আমার বাড়িতে থাকবে, এতে ভাড়া দিতে হবে কেন? ও তো আমার নিজের মেয়ের মতোই। আচ্ছা, ওর পড়াশোনা যতদিন না শেষ হয় ও আমাদের বাড়িতেই থাকুক। এর কিছুক্ষণ পর ওনার মেয়েকে রেখে উনি চলে গেলেন। আর এসব দেখেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে এদের মতলব খুব একটা ভালো না। আর আমার এই সন্দেহটা বাস্তবে পরিণত হলো তখন যখন তুষার অফিস থেকে বাসায় ফিরলো।